প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্টার ডিসকোর্সে। আজকের এই অনুষ্ঠানে আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সাধারণত আমরা রাজনৈতিক যে গতানুগতিক আলোচনা, সেই আলোচনা নিয়ে বিতর্ক, আলোচনা, পর্যালোচনা এগুলো করে থাকি, কিন্তু এটিকে জনগুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আমরা দেখছি এবং সে কারণেই আমরা মনে করছি যে এটি নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমাদের ডেইলি স্টার সহ বেশ কিছু পত্রিকায় এই সংবাদটি এসছে যে বাংলাদেশের ৭৫টি কারাগারে যে ধারণ ক্ষমতা, অর্থাৎ ৪৫,০০০-এর কিছু বেশি ধারণ ক্ষমতা রয়েছে, কিন্তু সেটির বিপরীতে ৯৮,২৩৩ জন বন্দী এখন অবস্থান করছেন এবং মূল ধারণ ক্ষমতার দ্বিগুণেরও বেশি এই যে বন্দীরা অবস্থান করছেন, সাম্প্রতিক ইতিহাসে এটি সবচেয়ে বেশি সংখ্যক বলে রেকর্ড করা হচ্ছে। এবং এই বাস্তবতায় তাদের স্বাস্থ্য, চিকিৎসা এবং মানসিক স্বাস্থ্য থেকে শুরু করে নানা বিষয়ে এটির সঙ্গে সম্পৃক্ত, এবং সেই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমরা দুজন অতিথিকে আজকে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতেই তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন মেজর অবসরপ্রাপ্ত শামসুল হায়দার সিদ্দিকী, তিনি কারা অধিদপ্তরের সাবেক ডিআইজি প্রিজেন্স। আমাদের সঙ্গে আরও রয়েছেন জনাব নূর খান লিটন, তিনি মানবাধিকার কর্মী এবং গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাবেক সদস্য। আমরা শুরুটা করতে চাই জনাব লিটন আপনাকে দিয়ে। এই যে পরিসংখ্যান দিয়ে শুরু করলাম, এটি কতটুকু মানে মানবাধিকারের প্রশ্ন এবং অধিকার পার্সপেক্টিভ থেকে কতটা গুরুতর বলে আপনি মনে করেন? দেখেন, এক কথায় তো জবাব দেওয়া খুব কঠিন, তবে একটা জিনিস মনে রাখা দরকার। গত ২০-২৫ বছরকে যদি আমরা বিবেচনায় আনি, তাহলে আমরা দেখব যে আমাদের যে ধারণ ক্ষমতা তার চেয়ে সবসময় বেশি ছিল গত ২০-২৫ বছর বা তারও বেশি সময় ধরে। আমাদের যে বাজেট হয়, কারা ব্যবস্থাপনা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে ক্যাপাসিটিকে ভিত্তি ধরেই সব কিছু করা হয়। যে এই আমার ক্যাপাসিটি, এই অনুযায়ী আমার এতজন কারারক্ষী লাগবে, এতটা স্পেস লাগবে, এতটা খাবার লাগবে, এতটা ডাক্তারের সহযোগিতা লাগবে, সব হিসাবটা কিন্তু ওইটার উপর ভিত্তি করে হয়। আজকে আপনি যে জিনিসটা বললেন ৪৫,০০০ প্লাস আর ওইদিকে ৯৮,০০০ প্লাস, তার মানে দ্বিগুণেরও বেশি। এটা তো খুব স্বাভাবিক যে এই দ্বিগুণ মানুষকে, ক্যাপাসিটির বাইরে যে মানুষগুলো আছে তাদেরকে এবং সবাইকে একসাথে ব্যবস্থাপনার মধ্যে আনা সঠিকভাবে, এটা খুব দুরূহ একটা কাজ। এবং এটার জন্য আমি যেটা দেখি যে একদিকে যেমন বন্দী তার অধিকার থেকে বঞ্চিত হয়, পাশাপাশি যারা এটা দেখভাল করেন অর্থাৎ যে ম্যানেজমেন্ট, তাদের উপরও কিন্তু এক ধরনের মানসিক টর্চার হয়ে যায়। এটা আমাদের মনে রাখতে হবে যে আমি ৫ জনের সংসার চালানোর একটা হিসাব আছে, আমার সেখানে ১১ জনের সংসার ম্যানেজ করাটা কি ভয়াবহ। এবং সেখানে একটা জিনিস আমাদের গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে যে যখন একজন বন্দী থাকে কারাগারে, একজন মানুষ যখন কারাগারে থাকে বন্দী হিসাবে, তখন কিন্তু তার সব দায় দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, আর রাষ্ট্রের পক্ষ থেকে এই দায় দায়িত্বটা পালন করে হচ্ছে কারা ব্যবস্থাপনা যারা আছেন তারা। সেইখানে আপনি আইজি প্রিজন বলেন, ডিআইজি প্রিজন বলেন, কারাধ্যক্ষ বলেন বা জেল সুপার বলেন, এবং কারারক্ষী, সবার উপরে এটার কিন্তু একটা চাপ তৈরি করে। শুধু চাপ না, এইটার জন্য তাকে অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত শ্রমঘণ্টা কাজ করতে হয়। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা জিনিস যদি আমরা হিসাব করি, সেটা হচ্ছে আমাদের যে ক্যাপাসিটি, সেইটা অনুযায়ী যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ীও কিন্তু আমাদের আসলে ব্যবস্থা থাকে না। যেমন ধরেন অ্যাম্বুলেন্সের কথা ধরেন, ডাক্তারের কথা ধরেন, অন্যান্য যে সুযোগ সুবিধা, ক্যাপাসিটি অনুযায়ীও কিন্তু এটা থাকে না, ওইটার চেয়ে অনেক কম আছে। এটা মনে রাখতে হবে। একজন বন্দী যখন রাষ্ট্রের দায়িত্বে থাকে, তার সমস্ত কিছু, আমি যেমন ইচ্ছা করলে এখন পায়ে হেঁটে যেতে পারি বাসায়, ইচ্ছা করলে বাসে যেতে পারি, ইচ্ছা করলে ট্যাক্সিতে যেতে পারি, নানান ওয়ে আছে। একজন বন্দীর কিন্তু সেই স্বাধীনতাটা কোনো অবস্থাতে নাই। আর দেখেন, আমাদের কারা ব্যবস্থাপনায় একটা বড় ধরনের যে মানে আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বেশি বড় সমস্যা, সেটা হচ্ছে চিকিৎসা। একটা ব্যক্তি যদি রাত্রেবেলা অসুস্থ হয়ে যান, ধরেন হার্ট অ্যাটাকের মতো ঘটনা তো রাত্রে বেশি ঘটে, ওইটাই হলো, তখন কিন্তু কারাগার থেকে বাইরে চিকিৎসা নেওয়া বা প্রাথমিকভাবে ধরেন রাত ১২টার পরে অসুস্থ হলো, প্রাথমিকভাবে যে তাৎক্ষণিক একটা চিকিৎসার ব্যবস্থা করা, এটা প্রায় দুরূহ একটা ব্যাপার। অর্থাৎ তখন কারা ব্যবস্থাপনায় যারা আছে, যে পর্যায়ে থাকেন, একজন কারারক্ষী থেকে শুরু করে ডিআইজি প্রিজন পর্যন্ত যারা কারাগারের
কাছাকাছি থাকেন তাদের ভিতর মনোকষ্ট পাওয়ার অনেক কারণ আছে, কিন্তু কিছু করার থাকে না। অর্থাৎ এবং জনাব লিটন, এখানে একটা তথ্য বোধহয় প্রাসঙ্গিক, যে ডাক্তারের জন্য মঞ্জুরকৃত 151টি পদের বিপরীতে পদায়ন আছে মাত্র 2টিতে। জি, মানে এটা তো খুবই অ্যালার্মিং। এইটা শুধু তাই না, এই দুটিতে যে পদায়ন আছে তিনিও কি সার্বক্ষণিক উপস্থিত থাকেন সেটাও তো সম্ভব না। আর একটা জিনিস দেখেন, কারাগারে হচ্ছে বন্দীদের ভিতর তিনি চিকিৎসার সুযোগটা পান যার হয় রাজনৈতিক ক্ষমতা আছে অথবা অর্থনৈতিক ক্ষমতা আছে। সাধারণ বন্দীদের ক্ষেত্রে এইটা পাওয়ার সুযোগ খুব কম। যদি কিনা কারা ব্যবস্থাপনায় যে সমস্ত ঊর্ধ্বতন ব্যক্তিরা আছেন তারা যদি সৎ হন, তাহলেই একমাত্র এখানে একটা ন্যায্যতা প্রতিষ্ঠা করা সম্ভব হয়। এছাড়া কিন্তু স্বাভাবিক যে অবস্থা সে অবস্থায় নেই। আর কারাগারে আরেকটা বড় সমস্যা হচ্ছে দুর্নীতি, প্রচণ্ডভাবে দুর্নীতি। কারণ এখানে তো ক্রাইসিসটা রয়ে গেছে, আপনার ডাবল মানুষের বা তারও বেশি মানুষকে ম্যানেজ করছেন ওই ইয়ের মধ্য দিয়ে, আপনার সামর্থ্যটা ওই জায়গা, ওই সামর্থ্যের মধ্যে আপনাকে এটা ব্যবস্থা করতে হচ্ছে। আবার আপনি এমন কিছু জিনিস খাবারের ভিতর দিতে বাধ্য হচ্ছেন যাতে তার কিছু বিষয় দমিত থাকে, এটাও কিন্তু একটা ব্যাপার। যেমন ধরেন তেঁতুল, এটা অহরহ ব্যবহার করার একটা জিনিস শুনি আমরা বন্দীদের কাছ থেকে। আচ্ছা, আপনি আটার রুটি দিচ্ছেন, সেখানে গুড় দিচ্ছেন, এখন সম্ভবত একটু ভাজি টাজি পাওয়া যাচ্ছে, আমি কিন্তু কোনো এক সময় থেকে শুরু করছি। আচ্ছা, তারপর এমন কিছু পদ্ধতি আছে, আপনি কারাগারে একজন মানে আপনার মতো একজন মানুষ বা আমার মতো একজন মানুষ কারাগারে কোনো কারণে সন্দেহবশবর্তী হয়ে পুলিশ ধরে কারাগারে পাঠালো আদালতের মধ্য দিয়ে। প্রথমেই যখন আপনি কারাগারে যাবেন তখনই আপনাকে হোঁচট খেতে হবে। ফাইলিং যে প্রথা আছে সেটা একেবারে প্রথম আপনার মনোজগতে সবচেয়ে বড় আঘাতটা দিবে ওইটা। অর্থাৎ আপনি ফ্লোরে বসবেন হাত দুটো সামনে দিয়ে, এটা একটা সুস্থ মানুষ নিজেকে একটা অমর্যাদাকর জায়গায় ঠেলে দেয়। এবং তারপরে যে রোল কলের মতো যে নাম ডাকা ইত্যাদি ইত্যাদি ব্যবস্থা, তারপর কোথায় আপনাকে বরাদ্দ দিবে সেইটার জন্য আবার কিছু মানুষজন আছে তারা দৌড়ঝাঁপ শুরু করে। অর্থাৎ আপনার চেহারা, আপনার পরিচ্ছদ বস্ত্র দেখে আমার ইয়েতে নিব, রুমে নিব বা আরেকজনের রুমে নিব, এইসব নানা বিষয় আছে। অর্থাৎ কারাগারে যখন একজন বন্দী থাকে তার তো স্বাধীনভাবে কিছু করার থাকে না, তার সম্পূর্ণ ডিপেন্ড করতে হয় কারা কর্তৃপক্ষের উপর, কারা রক্ষীর উপরে। এবং এই জন্য দেখবেন বন্দীরা চেষ্টা করে কারারক্ষীর সাথে একটা সম্পর্ক তৈরি করে, বাইরের সাথে একটা যোগাযোগ করে কিছু সুযোগ সুবিধা গ্রহণ করা। এবং কারা ব্যবস্থাপনার একটা অংশ আছে যেটা বন্দীদের দিয়ে পূরণ করা হয়, রাইটার, তারপরে আরও কিছু বিষয় আছে। এবং সেইটার জন্য আমি যেটা দেখেছি ওখানেও কিন্তু একটা দুর্নীতির ব্যাপার আছে। অর্থাৎ যারা রাইটার থাকেন বা ওই ধরনের কাজের সাথে যুক্ত হয়ে যান বন্দী হিসাবে, তাদেরও কিন্তু একটা আয় উন্নতির ব্যবস্থা হয়ে যায় এবং তাদের অনেকেই বাড়িতে টাকা পাঠাতে পারেন। এবং এই সব কিছু সম্ভব হয় হচ্ছে বন্দির কাছ থেকে। বন্দিকে যতটা আপনি চাপে ফেলতে পারবেন ততটা আপনি আদায় করতে পারবেন, ব্যাপারটা এরকম। আর চিকিৎসার ব্যাপারে আমি একটা জিনিস না বলে পারছি না। আমরা বিভিন্ন সময় বিভিন্ন বন্দির কাছ থেকে যেটা শুনেছি যে কারাগারের চিকিৎসা পেতে হলে কারাগারের বাইরে চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হয়। এটা কিন্তু একটা মারাত্মক বেদনাদায়ক একটা বিষয়। আর ওই যে সংখ্যাটা আপনি বললেন, সমস্ত বাংলাদেশ মিলে এখন 2 জন আছেন পার্মানেন্ট ডাক্তার, আর কিছু চুক্তিভিত্তিক সম্ভবত আছে আমি যতদূর জানি, তারা মাঝে মাঝে কারাগারে যান। বড় বড় কারাগারে প্রায় সব জায়গায় কিন্তু মেডিকেল সেন্টার আছে। মেডিকেল সেন্টারে কোথাও 8টা শয্যা আছে, কোথাও 10টা আছে, কোথাও কম আছে, বেশি আছে। এখন এই চিকিৎসাটা পাওয়ার জন্য কিন্তু আপনাকে তদবির করতে হয় এবং এই তদবিরটা হচ্ছে টাকা। জি, আমি আসবো আপনার কাছে জনাব লিটন আবারও। এবার একটু মেজর সিদ্দিকী আপনার কাছে শুনতে চাই, যেহেতু আপনি একটা খুব ক্রিটিক্যাল সময়ে ডিআইজির দায়িত্ব পালন করেছেন প্রিজন্স, আপনার যে অভিজ্ঞতা এবং বর্তমান অবস্থাকেও নিশ্চয়ই আপনি দেখছেন, যে অভিযোগগুলো এসছে সবগুলোর সঙ্গে কি আপনি একমত নাকি কোথাও কোথাও দ্বিমত আছে? হ্যাঁ, ওনার কথাগুলি আমি খুব মনোযোগ দিয়ে শুনছি। উনি যে বলছেন যে এগুলি যে একদম ভুল তা না। আমি খালি ওনার বিনয়ের সাথে অনুরোধ করি যে উনি লাস্ট জেলটা কবে ভিজিট করছেন, যদি, কারণ উনি যা যা বললেন ওই জিনিসগুলো কিন্তু আগেও শুনতাম পুরানো। যেমন আমি জেলখানার থেকে চলে আসছি প্রায় 16-17 বছর আগে, কিন্তু তারপরও বিভিন্ন কারণে জেলখানার
কর্মকর্তা, বন্দী, কারারক্ষী তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে এবং আপনার সঙ্গে কথা বলতে বলতে 4-5 জন কিন্তু কারারক্ষী টেলিফোনও আসছে। তা আমি একে একে সবগুলির কথা বলে যাই। যদি আপনাকেও ইনভাইট করি যে আপনারা দুজনই যদি আগামীকালকে যান তাহলে যতগুলি বলছে আমি একটু যোগ করে ফেলি। প্রথম হচ্ছে আগে যেভাবে ভিজিট করার সুযোগ মানে আমরা যেতাম বা খোঁজ খবর নিতাম বন্দির কাছ থেকে, ইদানিং তো মানে ওই জায়গাটাতে ওইভাবে কাজ করার সুযোগটা আমার ক্ষেত্রে নাই। তবে আমি যখন গুম কমিশনে ছিলাম, কমিশনের কাজে আমি কারাগারে গিয়েছিলাম বন্দির সাথে কথা বলার জন্য, একজন বন্দি নির্দিষ্ট যার বিরুদ্ধে গুমের সহযোগিতার অভিযোগ ছিল। তো সেখানে যে জিনিসটা আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে আগের সাথে এখনকার তুলনা করা খুব কঠিন, অনেক পরিবর্তন হয়েছে। যেমন ধরেন এখন বন্দীদের আত্মীয় স্বজন দেখাশোনা করার ক্ষেত্রে আগে যত বাধা ছিল সেটা অনেক দূর হয়েছে। তারপরে বন্দীরা কিন্তু টেলিফোনে মানে মোবাইল ফোনে যোগাযোগ করতে পারে, এটা সপ্তাহে বা 15 দিন পরে। তবে আরেকটা জিনিস আপনাকে মানে বলে রাখি এই জায়গা, যে পরিবর্তন হয়েছে কিন্তু কিছু কিছু জায়গায় এখনো কিন্তু পরিবর্তনের সুযোগটা আছে। আমরা সেই বিষয়ে বেসিক যদি আমরা ধরি যে সংস্কার করব, মানে কারেকশন সেন্টারের চিন্তা থেকে যদি কারাগারটা আমরা ধরি তাহলে অনেক কিছু করা আছে। আসবে আপনার কাছে যারা। হ্যাঁ, আমি আপনাকে বলি জেলখানা সম্পর্কে যদি ভালো আমি কিছু বলি তো বলবো যে উনি তো জেলে ছিলেন, ওই জন্যই ভালো বলেন। এই জন্য উনি যতটা বলবেন ওইটাই আমার জন্য। আমি আসার আগেই বলছি উনি খুব শ্রদ্ধেয়, অনেক অভিজ্ঞ। ওনাকেও আমি রিকোয়েস্ট করছিলাম যে আপনি যত বেশি নেগেটিভগুলি বলবেন আমি আজকে নোট করে নিয়ে যাব। আইজি প্রিজন তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, অত্যন্ত সৎ ভালো মানুষ। তাদের দ্বারা আমরা এই জিনিসগুলি দূর করার চেষ্টা করব যাতে আপনার উদ্দেশ্যটা সফল হয়, আমারও ভালো লাগে যে না জেলখানা আগের চেয়ে অনেক ভালো। এখন প্রথমেই একটা কথা বলে যাই যে কারাগারে বন্দি সংখ্যা, এই বন্দির সংখ্যা আগে আমার জানা মতে 26,000 বা 27,000 এরকম ছিল, আজ থেকে 3-4 বছর আগেও, এর মধ্যে বা 5 বছর আগেও। তখনও কিন্তু বন্দি ছিল 80,000, 85,000 এরকম। এখন 43,000 প্লাস মাইনাস বা 45,000 যা বলেন, এখন বলেন 98,000 বা ধরলাম 1 লাখ। আমার জানা মতে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর 1 লাখ ক্রস করছে এরকম শুনি নেই। এখন বন্দির জায়গাটা ঠিক করে আপনার, আমি ওই দিনই বলছিলাম যে একজন বন্দির জন্য ধরা হয় 36 স্কোয়ার ফিট, 6 ফিট বাই 6 ফিট। এখন আপনার বাসায় যদি একটা খাট থাকে 6 ফিট বা 6 ফিট, তাহলে ওইখানে কিন্তু শুধু একজন ঘুমায় না, দুইজনও কিন্তু আরামে ঘুমাইতে পারে। যদি 45,000 হয় তাহলে 35 দুগুণ 90,000 মধ্যে এমনিই থাকতে পারে। আমি ওই জন্য বলছি অসুবিধা হয় না। এটা শুধু থাকাটাই হইলে যে তার সমস্ত কিছু ফুলফিল হয়ে গেল ওইটা না, আমি ওইটা বলছি। তারপরে ধরেন আপনার বাসায় 5টা রুম আছে, 3টা বেডরুম আর একটা হলো ড্রয়িং রুম, একটা হলো রিডিং রুম। এখন আপনার বাসায় যদি খুব অতিরিক্ত মেহমান চলে আসে, প্রয়োজনের সময় কিন্তু আপনার বেডরুমটা ওই ড্রয়িং রুমটা, রিডিং রুমটাও আপনি ব্যবহার করতে পারেন। তার মানে কিন্তু কেউ না ঘুমিয়ে থাকে না। জেলখানায় অনেক রুম আছে, অনেক বড় বড় বারান্দা আছে, অনেক বড় বড় খালি স্পেস আছে যেগুলি থাকার জন্য নির্ধারণ করা নাই, কিন্তু প্রয়োজনের সময় ওইখানে বন্দিরা থাকতে পারে, যার জন্যই তাদের কিন্তু খুব একটা অসুবিধা হয় না। অসুবিধাটা হয় কোথায়? এই কিছুদিন আগেই কথা বললাম, তারা যে গোসল করে দিনের বেলা যদি দেখেন যে একটা মাত্র পানির টিউর মধ্যে 40 জন দাঁড়ায় আছে, এইগুলি কিন্তু আসলে প্রবলেম। কারারক্ষী বা কারা কর্তৃপক্ষ এই জিনিসগুলি কিন্তু তখন ম্যানেজ করে। টয়লেটের ব্যাপারে যেটা আছে, কারারক্ষী বা কারা কর্তৃপক্ষের আমরা সবসময় ধন্যবাদ এই জন্য জানাই, থাকা খাওয়ার এইটার জন্য কিন্তু কখনো গোলমাল, মারামারি, হট্টগোল এরম কিন্তু আপনারা শোনেন নাই। কারণ তারা কিন্তু ওই ব্যবস্থাপনাটা করতে পারে। দুর্নীতির কথা যেটা বললেন তার সাথে আমি 100% একমত যে শুধু কারাগার না, বাংলাদেশের অনেক জায়গায় এটা আছে। কারাগারে হওয়ার স্কোপটা বেশি, কারণ তখন তারা অসহায় অবস্থায় থাকে, সামান্য একটা তথ্য দেওয়ার জন্য টাকা পয়সার ব্যাপার আছে। আর এখন তো টাকা পয়সা ভিতরে লাগে না, মোবাইল আছে, বিভিন্নভাবে বিকাশ করে হোক অমুকটার মাধ্যমে তারা পাঠাই দেয়। কিন্তু তারপরেও আমার জানা মতে বর্তমানে যিনি আইজি প্রিজন ব্রিগেডিয়ার মতো রিসেন্টলি বদলি হয়ে গেছেন, উনি অত্যন্ত সৎ এবং দক্ষ মানুষ ছিলেন, কাজের ছিলেন। আমি এই জন্য দায়িত্ব নিয়েই বলতেছি, আমি জানিয়ে দেখে বলতেছি, ওনার সময় এই যে গাঁজা, মদ, হিরোইন এগুলির ব্যাপারে এবং করাপশনের ব্যাপারে একজনকেও উনি ছাড় দেন নাই। এমনকি এক জেলার কারারক্ষীরা আরেক ডিভিশনে বদলি করাই দিয়েছে যাতে লোকজনের মধ্যে এটা না হয়। ইদানিং
কারাগারে কিন্তু ডোপ টেস্ট করা হয় কারারক্ষীদের, এরা কেউ জড়িত কিনা, কারণ লোকজন জানে যে ভিতরে যদি গাঁজা হিরোইন এগুলি ভিতরে দিতে পারে এটা একটা বড় ধরনের ইনকাম। এতে আগে বেশিরভাগ ক্ষেত্রেই কারারক্ষী জড়িত ছিল, এখন কিন্তু কারা কর্তৃপক্ষ এই জিনিসগুলি খুব শক্তভাবে হ্যান্ডেল করতেছে, যার জন্য কোনো অসুবিধা হয় না। যে এই তাহলে থাকা খাওয়ার পানির ব্যাপারটা বললাম, টয়লেটের ব্যাপারটা, এটা অসুবিধা হয়। এখন দিন দিন কারাগারে অনেক উন্নত ব্যবস্থা করতেছে। ডাক্তারের কথা বললেন, আপনারা যেহেতু বললেন, আমি 111-এর সময় 2জন স্বাস্থ্যমন্ত্রীকে পাশাপাশি বসাইছিলেন, একজন হল খন্দকার মোশাররফ হোসেন আর একজন হল শেখ সেলিম, 2জনই হাসপাতালে, ওই বঙ্গবন্ধু হাসপাতালে এসে ওখানে। তখন বললাম যে স্যার, এই যে আপনারা আসছেন, আপনাদের দেখাশোনা করার জন্য আমার ডাক্তারখানা জেলখানায় কিন্তু ওরম ডাক্তার নাই, অথচ এই পিজি হাসপাতালে এরম দেখা যাইতেছে যে রুগীর চেয়ে ডাক্তারের সংখ্যাই বেশি, কারণ বিভিন্ন ট্রেনিংয়ের জন্য তারা অনেক আসে। আপনারা নানা দলীয়করণ করে করতেছেন। তো এইসব যখন একজনে বললাম, অ্যাকচুয়ালি উত্তরটা কে দিয়েছিল আমার নাই, একজনে বললো যে হায়দার সাহেব, উনি যে দলীয়করণের কথা বললো, একটু জিজ্ঞেস করেন তো যে এটা শুরু করছিল কে। 2জন স্বাস্থ্যমন্ত্রী মতন। ওই অবস্থাটা কিন্তু এখনও আছে। একসময় ঢাকা জেল বা জেলখানার ডাক্তারদের অনেক বেশি ইনকাম ছিল। আমাদের একজন ডাক্তার ছিল ডাক্তার হাবিব, এখন রিটায়ার্ড করছেন। মানুষটার কথাবার্তা একটু সরাসরি কথা করতেন, কিন্তু উনি কোনো করাপশনের সঙ্গে জড়িত ছিলেন না। এটা আমরা এই যে দেখেন কবে চলে গেছে, তারপরে বলতেছি। আবার কিছু কিছু আছে, ওই যে বললেন না, বাড়িতে যে যোগাযোগ করে, ওই ডাক্তাররাও অন্য জায়গায় প্রমোশন হলেও যাইতে চাইতো না, এখানেই থাকতে চাইতো, কারণ এখানে ইনকাম বেশি। এখন এই মুহূর্তে কারাগারে কিন্তু ওই করাপশনটা কমে যাওয়ার কারণে কোনো ডাক্তার তেমন আর আসতে চায় না। তাহলে কি আপনার কথার সামারি এটি যে ধারণ ক্ষমতার থেকে দ্বিগুণেরও বেশি যদি বন্দী হয়, তারপরেও সেটা ম্যানেজ করা যায় বা ম্যানেজ করা ম্যানেজেবল? যায়, ওইটা শুধু থাকাটা ম্যানেজ করা যায়, কিন্তু ওই যে আপনি বললেন পানি বা ওয়াশরুম, ওই জিনিসগুলি কিন্তু একটু আছে। আমি কয়েকদিন আগেই আমাদের ঢাকা জেলের সিনিয়র জেল সুপার ফারুক সাহেব, এই 7-8 দিন আগেই কথা বললাম যে ফারুক সাহেব, আপনারা এই যে এত লোক কাজ করে আপনার যে ওয়াশরুমের এত কম, এইটার ব্যাপারে কেন কথা বলেন না? তো তখন তারা বলল যে ঠিক আছে, করার আমরা নেক্সট টাইমে এই কথাটা তুলব যে অ্যাকচুয়ালি কতজন লাগে। কারণ ওই যে উনি একটা কথা বলেন না যে রাত্রিবেলা হলে জেল খোলা নষ্ট, মানে আমি একটা কথা বললে কিন্তু আরেকটা চলে আসে। জেলখানায় রোজার সময় আপনার আগে, বহুত আগে মানে একদম বহুত আগে, তখন সন্ধ্যা 6টার সময় তারে খাবার দিয়ে দিত, ইফতারিটাও দিয়ে দিত, সেহরিটাও দিয়ে দিত। এই যে ব্রিগেডিয়ার জাকির উনি যখন ছিলেন, স্যারের নির্দেশে আমরা তখন বলেন না, এই সেহরি কখনো সন্ধ্যার সময় যাবে না, রাত্রি 12টা 1টার পরে যাবে। তখন কিন্তু আবার খুলে রান্না করে গরম দেওয়া দেওয়া, ওইটা দিন কিন্তু এখনও চলতেছে। আসলে জেলখানায় ওই সাহসটা কেউ করে না যে এ রাত্রে জেল খুলবে, কেউ পালায় চলে যাবে কিনা। দেখেন একজনও কিন্তু পালায় যায় নাই। তারপর আরেকটা সিরিয়াস বিষয় যেটা আমরা শুনেছি এবং জনাব লিটনও বলেছেন, যে একজন বন্দী যখন যান, তার যে স্ট্যাটাস, মানে অ্যাপারেন্টলি স্ট্যাটাস কোড দিয়ে তার মানে তাকে কিভাবে ট্রিট করা হবে, তার অবস্থানটা কোথায় হবে সেটি নির্ধারণ করা আছে এখনো? না না না, আমি আমার কথা শুনলে আপনি বলুন, কারণ আমি ওর জন্য ওনার প্রতি খুব খুশি যে উনি আসল কথাগুলি ধরছেন। এটা চরম অমানবিক। আমি যখন ভিতরে ঢুকতাম, ওই তখনকার কথা বলতেছি পার্থক্য করার জন্য, বাইরে যে সমস্ত বন্দিরা থাকতো তারা রাস্তায় বা মাঠের মধ্যে তৎক্ষণাৎ নিচে বসে পড়তো। জেলার এবং জেল সুপার ঢুকলে কোনো বন্দি দাঁড়ায় থাকবে না, ওইখানে বসে পড়ো, সে স্কুলের হেডমাস্টার হোক, কলেজের প্রিন্সিপাল হোক বা অন্য যেটাই হোক। এবং ওইখানে খুব একটা বাজে নিয়ম ছিল, তুই করে ডাকতো। ছেলের বয়স বাবার বয়সের লোকরা তুই করে ডাকতো। এগুলো কিন্তু 100% বন্ধ করে দেওয়া হয়েছে। এখন কিন্তু কেউ কোনো তুই নাই, এবং ওই সম্মানটা কিন্তু করা হয়, তারা স্যার বলা হয়। এবং ওই যে কেস টেবিলের কথা বলুন না, ওই জন্য আমি ওনাকে বলছিলাম যে আপনি লাস্ট কবে ভিজিট করছেন, এখন কিন্তু বেঞ্চ ওইরকম ব্যবস্থা করা হয়েছে, তারা বেঞ্চের ওইখানে বসে ওই আগের যে মাটির, তখন ওটা অনেক ছিল, এখন কিন্তু নাই। ওই জন্য আমি আপনাদেরকে কারাগারের, যদিও আমি কেউ না, তারপরেও অনুরোধ করবো যে আপনারা যদি রিসেন্টলি যাই দেখে আসেন, আপনাদের অনেক ভুল কিন্তু ভেঙে যাবে। আপনি যদি ভবিষ্যতে, মানে নিকট ভবিষ্যতে দায়িত্বপ্রাপ্ত হন, তাহলে হয়তো আমাদের একটা যাওয়ার সুযোগ হবে। এটা আল্লাহ জানে, রেকর্ড নাই। কারণ আমি বলি, আপনি জেলখানার সম্পর্কে যত বেশি জানবেন, আপনার মনের সন্দেহটা তত বেশি কম। নিশ্চয়ই আসবো আপনার কাছে আবার। আমি জনাব লিটন একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, যে আমরা দেখছি যে বন্দীদের সংখ্যাটার কথা আমরা বলছি, সেখানকার একটি বিরাট অংশ বিচারাধীন। হ্যাঁ, তো এটা তো একটা সমস্যা। বেশিরভাগই বিচারাধীন সংখ্যায়, মানে একটা
সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ বন্দি বা কয়েদি। তো সেই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে বিচার ব্যবস্থার যে মানে সংকট রয়েছে আমাদের, সেই সংকটটা এর পেছনে অনেকটাই দায়ী? দেখেন, এটা তো সত্য যে আমাদের এখানে কয়েক লক্ষ মামলা পেন্ডিং আছে, আর সব মামলাই তো সাথে সাথে আপনার জামিন দিয়ে দেওয়া যায় না, সেখানেও একটা ব্যবস্থা মানে চিন্তাভাবনার বিষয় আছে। ফলে দেখা যায় বন্দির সংখ্যা বাড়ে, এবং ওই যে ইউটিপি যেটাকে বলে আন্ডার ট্রায়াল প্রিজনার, তাদের সংখ্যাটাই আসলে যদি আপনি হিসাব করেন 60%-এরও বেশি, সম্ভবত 70-72% ইউটিপি। এখন এই যে সংখ্যা বৃদ্ধি হচ্ছে, বা ছোট ছোট যে ধরনের অপরাধ করে মানুষ কারাগারে যাচ্ছে, এই জায়গাটিতে একটু যদি আমরা একটু সহানুভূতিশীলের দৃষ্টিতে দেখি এবং এখানে যদি একটা পথ আবিষ্কার করতে পারি, তাহলে কিন্তু প্রিজনারদের সংখ্যা কমে আসবে, খুব রাতারাতি কমা সম্ভব। যেমন ধরেন একটা ছ্যাঁচকা চোর বা একজনকে হুমকি দিয়েছে, এরকম যে ঘটনাগুলি আছে সেগুলি কিন্তু আমরা লোকাল থানার মাধ্যমে কিছু জিনিস ব্যবস্থা চেঞ্জ করতে পারি। অবশ্য সেই জায়গাও আবার একটা চিন্তার ব্যাপার আছে যে লোকাল থানা সেটা কিভাবে নিবে, ওখানেও তো আর এক সমস্যা। আমাদের তো সর্বাঙ্গে ঘা হয়ে গেছে, কিন্তু আমাদের এই জায়গাগুলি ভাবতে হবে। আর যাহা কিছুই আমরা ভাবি না কেন, আমাদের মনে রাখতে হবে যে বন্দিরা, সে আন্ডার ট্রায়াল প্রিজনার হোক আর কনভিক্টেড হোক, সে কিন্তু রাষ্ট্রীয় হেফাজতে। সুতরাং সেই জায়গাটা আমাদের মনে রাখতে হবে। আর কারাগারে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, যেমন আমরা দেখেছি এক সময় যে যাদেরকে আটক করে নিয়ে আসা হতো, আটক করে আনার পথেই তাদেরকে নির্যাতন করা হতো, ম্যাজিস্ট্রেট সাহেবরাও খেয়াল করতেন না যে তার শারীরিক অবস্থাটা কি। আবার কারা কর্তৃপক্ষ মুমূর্ষু অবস্থাও কিন্তু গ্রহণ করতে বাধ্য হতো। আমি বাধ্য শব্দটা বললাম, তবে সব ক্ষেত্রে বাধ্য হতো এটাও না, কোনো কোনো ক্ষেত্রে নিজেরাই ওইভাবে গ্রহণ করেছে। এবং এইটার ফলে যেটা হয়, কারাগারটা তো একদম বিচ্ছিন্ন একটা জায়গা, সাধারণ মানুষের কোনো খোঁজ নেওয়ার কোনো উপায় নেই, সাংবাদিকও পুরা তথ্য পেতে মানে পাওয়ার সুযোগ নাই, মানবাধিকার কর্মীদের সুযোগ নাই। সুতরাং ওই জায়গাটাতে মানুষের সবসময় একটা কিউরিওসিটি থাকে যে আসলে কারাগারের ভিতরে কি হয়। এমনকি আপনি কারাগারের সামনে যারা বাসিন্দা, তারাও কিন্তু সবসময় চিন্তা করে। যেমন লাইট, রাত্রেবেলা যখন দেখে খুব পাওয়ারফুল লাইট দিছে, তখন তারা বুঝতে চেষ্টা করে যে আজকে হয়তো ফাঁসি টাসি এরকম কিছু একটা হবে। সামনে ভিড় টিট দেখলে তখন ওইটা মনে করে। হ্যাঁ, একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। যেমন আমাদের অনেক নতুন নতুন কারাগার হয়েছে, নতুন কারাগার হলে ফ্যাসিলিটিস বাড়ছে, এটা সত্য। কিন্তু দেখেন, বাজেট কিন্তু ওই পরিমাণ, যত ইমার্জেন্সি আপনি দেখান না কেন, এই যে যেমন ডাবল বাজেট করার তো সুযোগ নেই। তো সেখানে ব্যবস্থাপনা করছে, এবং ব্যবস্থাপনা করতে যে সুযোগ নাই কেন বলছেন? এটা যদি হিউম্যান রাইটস ইস্যু হয় তাহলে তো ব্যাপারটা হচ্ছে, আমাদের তো প্রথম হচ্ছে আমাদের রাষ্ট্রের বাজেটের যে ব্যাপারটা, সেটা চাইলেই তো রাতারাতি চেঞ্জ করতে পারে না, কারণ আমাদের তো আর্থিক সংকুলনটা থাকে না। এবং সেইখানে যে প্রসেস আমরা মেনটেন করি, সেই প্রসেস নিয়ে অনেক কথা আমরা বলতে পারি। সেখানে আমরা বলতে পারি যে ফার্স্ট আমার মানবাধিকারের ইয়েটা বজায় রাখতে হবে, তারপর সব। কিন্তু কখনোই বাজেট করার সময় দ্বিগুণ হিসাব করে বসে থাকে না যে রিজার্ভ ফান্ডে আমি অর্ধেক রাখলাম, প্রয়োজন হলে দিলাম। এই ব্যবস্থাপনায় যাওয়ার সুযোগ নাই, কারণ আমাদের বাজেট তো সীমিত। এমন না যে আমাদের বাজেট অনেক, আয় অনেক, সেখান থেকে আমরা ব্যয় করব। এই জায়গাতে প্রকারান্তরে কিন্তু ভুক্তভোগী হচ্ছে ওই বন্দী, কারণ তার কিন্তু সংকুচিত হচ্ছে যেভাবেই হোক। ওই যেটা বলি, পরিবার যেমন ম্যানেজ করে, পরিবারের মা কি করেন, আয়ের সাথে সবসময় ব্যবস্থাটার একটা করেন, ব্যবস্থাটাকে সামঞ্জস্য রাখার চেষ্টা করেন। ফলে দেখা যায় কখনো 6 মাস পরে যে কাপড়টা কিনতে হবে সেটা 9 মাস পরে কেনে, কখনো ডিমটাকে কেটে ফেলে, এরকম নানানভাবে তো ব্যবস্থার সেটা তো ধরেন একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা অ্যাপ্রিশিয়েট করি যে ওনারা যে এফোর্টটা দিয়েছেন বা দিচ্ছেন, কিন্তু এটা কি আইডিয়াল কিনা, মানে আইডিয়াল সিচুয়েশন কিনা? কারণ একটা মানুষ যখন বন্দী থাকে, সে তো আবারও বলছি, তার সমস্ত স্বাধীনতা খর্ব থাকে, সমস্ত। এমনকি কোনো কোনো ক্ষেত্রে কথা বলারও স্বাধীনতা কম থাকে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আগের চেয়ে যে একটা পরিবর্তন হয়েছে, সেটা সবচেয়ে বড় ইন্ডিকেটর হচ্ছে, আগে যেমন প্রায় বিদ্রোহের কথা শুনতেন, প্রায় পাগলা ঘন্টার আওয়াজ পেতেন, এটা কিন্তু প্রায় নাই বললে চলে। কারণ বিদ্রোহটা এখন যে সমস্ত কারণে হয় সেটা রাজনৈতিক, সেটা মানে ওদের ভিতরের ব্যবস্থাপনা নিয়ে এখন আর বিদ্রোহের কথা খুব একটা শোনা যায় না। কিছু অভিযোগ আছে, কিন্তু
বিদ্রোহ হয়েছে খাবারের অভাবে বা চিকিৎসার অভাবে, এটা বলা যায় না, কিছু ক্ষোভ থাকতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এই যে ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণেরও বেশি বন্দী আমরা যেটি নিয়ে কথা বলছি, এটা কি মানে এখানে রাজনৈতিক বিষয় কতটুকু রয়েছে এবং মানে খুব স্বাভাবিক প্রক্রিয়ার অংশ মনে করছেন? আমরা কিন্তু স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যদি বিবেচনায় আনি, কখনোই ক্যাপাসিটির মধ্যে কিন্তু ছিলাম না, এবং দ্বিগুণ ক্যাপাসিটি কিন্তু অনেক দিন ধরে চলছে। তবে কখনো কমে কখনো বাড়ে। এই কমাটা হয় যখন স্বাভাবিক পরিস্থিতি থাকে, যখন রাজনীতিতে অস্থিরতা থাকে, এক মানে অসহিষ্ণু রাজনীতি থাকে, সরকারি দল বিরোধী দল বা বিরোধী পক্ষ যখন একে অপরের উপর হামলিয়ে ওঠে, অর্থাৎ আঘাত দেয়, তখন আমরা দেখেছি বন্দী সংখ্যা দ্রুত, রাজনৈতিক বন্দীর সংখ্যা বেড়ে যায়। এবং রাজনৈতিক বন্দীর রাজনীতির এই যে মানে অস্থিরতা, সেইটাকে ম্যানেজ করতে যে দেখা যায় যে অন্যান্য অপরাধ যেগুলি সংগঠিত হয় সেই বিষয়ে গুরুত্বটা কখনো কখনো কমে যায়। ফলে অন্যান্য মানে আমাদের দেশে দেখবেন যখন রাজনীতিতে অস্থিরতা থাকে, রাজনীতিতে সহিংসতা থাকে, তখন দেখবেন অন্যান্য অপরাধের মাত্রাগুলি কিন্তু প্রকাশ্যে কম আসে। এটাও আপনার খেয়াল রাখতে হবে। অনেকগুলি হিসাব আছে, তবে এটা ঠিক যে সাম্প্রতিককালে আমরা বেশ কয়েকটা ঘটনা খেয়াল করেছি, গ্রেপ্তারের অল্প কিছুদিনের মধ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে যায়। এটি কিন্তু অ্যালার্মিং। যেমন ধরেন বগুড়ার কারাগারের ভিতরে আমরা 2025 সালে যেটা দেখলাম, এক মাসে 3 জন একই রাজনৈতিক দলের 3 জন কর্মী মারা গেল। এটা অ্যালার্মিং যে এই বয়সে 3 জন বন্দী একই জেল কারাগারে মারা যাবে কেন। পরে যেটা অভিযোগ শোনা গেল পরিবারগুলির পক্ষ থেকে, প্রত্যেকটা পরিবারই বলল যে তাদেরকে পুলিশ যখন গ্রেপ্তার করেছে তখন মারধর করছে। এটা তো আমরা আগেও দেখেছি যে মুমূর্ষু অবস্থায় খুব কম সংখ্যক জেলার ছিলেন যারা রিফিউজ করতেন যে এই অবস্থায় আমি বন্দি নেব না। এটা রিফিউজের অনেক ঘটনা আছে, কিন্তু সেটা কত 100% ন, সেটা হচ্ছে মিনিমাম 20%, 80% রিসিভ করতো, এবং যার ফলে মৃত্যুর সংখ্যা দেখেছি। অনেক বন্দী মানে পুঙ্গত্ব বরণ করছেন কারাগারের ভিতরে। আলটিমেটলি ঘটনা ঘটিয়েছে বাইরের পুলিশ, দায় যে কিন্তু পড়তেছে কারা ব্যবস্থাপনার উপরে, কারাগারের বিরুদ্ধে অভিযোগটা চলে আসছে। ধন্যবাদ। জনাব সিদ্দিকী, আপনার কাছে একটু জানতে চাই যে কারাগার নিয়ে যে অভিযোগগুলো আমরা দূর থেকে শুনতে পাই, তার মধ্যে একটা বড় অভিযোগ হচ্ছে সেখানকার খাবারের মান নিয়ে। তো সেটির কতটুকু উন্নতি হয়েছে? আমরা অনেক পজিটিভ তথ্য পেলাম, কিন্তু এই জায়গাটিতে কি কোনো পরিবর্তন এসছে? জি জি জি, অবশ্যই আসছে। আমি আগে একটু বলি যে খাওয়ার ব্যাপারটা কিন্তু বন্দির সংখ্যা যত থাকে রেশন স্কেল হিসেবে ওই পরিমাণ খাবার আসে, কাজে বন্দির খাবারের কখনো অভাব হয় না। আমার নিজের অভিজ্ঞতা পরিমাণের দিক দিয়ে দেখুন, অনেক আগে কিন্তু একটা কথা ছিল যে জেলখানার ডালের পানি একদম সাধারণ পানির চেয়ে পাতলা। কথা কিন্তু এক সময় সত্য ছিল। আমি যখন প্রথমবার ওখানে গেলাম, আমরা যে বললাম, তখন ওই দিন আমি নিজেই বললাম যে আজকে বন্দির সাথে আমিও খাবো, আমার চোখের সামনে রেশনের মাপ দাও, কতটুকু চাল, কতটুকু ডাল, কতটুকু তেল সব নিয়ে গেলো, রান্না করলো, এবং তাদের সাথে কিন্তু ওই দিন আমিও খেলাম। ওই দিন ঢাকা জেলের বন্দির সংখ্যা ছিল 14,000। যে পরিমাণ ভাত বেশি হইল, যে পরিমাণ ডাল ঘন ডাল হয়ে ডাল ভর্তা হয়ে গেল, বন্দিরা উল্টা আরও বলতেছে না আমরা এত ঘন ডাল খাবো না। 2 দিন আগে বলতো এত পাতলা ডাল খাবো না, তখন কিন্তু বলতেছে এত ঘন ডাল খাবো না। এইটা বলার উদ্দেশ্য যে যদি পরিমাণ মতো দেওয়া হয় ওইখানে কিন্তু খাবার খারাপ হওয়ার কোনো কারণ নাই। ইদানিং ঢাকা জেলে রুটি বানানোর জন্য মনে করেন এখন এই মুহূর্তে মেশিন, ওই জন্য বললেন মেশিন আনছে, 12,000 বন্দির, তো 24,000 রুটি লাগে। তারা কিন্তু ওই ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে ওই মেশিনগুলি আনার কারণে রুটিটা কিন্তু অটোমেটিক আসতেছে। খাওয়ার মানের যে ইমপ্রুভ হইতেছে, পাশাপাশি ওইখানে ক্যান্টিন আছে, আপনারা নিশ্চয়ই শুনছেন, যে সমস্ত বন্ধুরা পয়সাটা দিয়ে ওইটা খায়। কাজেই এমনও হয়েছে যে ওই তখনকার বন্দির ওজন বেড়ে যেতেছিল খাওয়ার কারণে। অনেক জিনিসই পূর্বের ধারণা থেকে বলা হয়, তারপরেও বলতেছে যে আমার মাও রান্না করার সময় একদিন খুব ভালো হয়, তারপরে খারাপ হইতে পারে, বা জেলখানায় খারাপ হইতে, কিন্তু ইন জেনারেল খাওয়ার জিনিসের মান কিন্তু এখন খারাপ না। আমাদের লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর ছিলেন স্যার, উনি আমাদের স্যার ছিলেন, কারাগারের অ্যাডভাইজার ছিলেন। উনি কিন্তু কারাগারের উন্নতির জন্য অনেক কিছু করে গেছেন।
আমি লুৎফুজ্জামান বাবরের কথাও কিন্তু বিভিন্ন সময় বলতাম যে উনি কোন দল করেন, যেটা করুন, কারাগারের জন্য উনি যে কাজগুলি করে গেছেন এটা কারাগার ডিপার্টমেন্ট আজীবন মনে রাখবে। সুযোগ পেলে আমিও বলি যে আমাদের বেগম খালেদা জিয়া, ওনার সঙ্গে কারাগার নিয়ে আমার বিভিন্ন কথা হয়েছে। আপনি ডাক্তারের কথা বললেন, এইটা হয়েছে কারা পরিবার কল্যাণ সমিতি, এটা নিয়ে কথা হয়েছে, কারা স্বাস্থ্যের ব্যাপারে হয়েছে, স্কুলের ব্যাপারে কথা হয়েছে, এই সমস্ত জিনিসগুলির ব্যাপারে কথা উনি কথা দিছিলেন যে ওগুলির উন্নতি করবেন। আজকে উনি নাই, ওনার ছেলে প্রধানমন্ত্রী, ওই হিসাবে আমরা আশা করতেছি যে ওনার মার কথাটা ছেলে রাখবেন। আমি সুযোগ পাইলে এটা বলবো, আমাদের কারা ডিপার্টমেন্টে মন্দ অফিসার আছে, আমি স্বীকার করি, কিন্তু অনেক ভালো অফিসারও আছে। এই জন্যই আমি কারাগারে কেউ না হলেও আপনাদের একদম ওপেন বলতে পারি। শুরুতেই আপনি দুর্নীতির বিষয় যে বলছিলেন যে একটা সময় দুর্নীতি ছিল, সেই দুর্নীতি বা সেই যে একটা বলবো যে একটা সিন্ডিকেট, জি, সেটা কি এখন ভেঙেছে বা সেইটা? এখন দেখেন, দুর্নীতি সার্বিকভাবে যদি চিন্তা করেন বাংলাদেশে সব জায়গায় আছে। জেলখানার দুর্নীতি অবশ্যই আগের চেয়ে কমছে, অবশ্যই কমছে, এটা আমি একদম জোর গলায় বলি, কিন্তু শেষ হয় নাই। এইখানে একজন ভালো মানুষ গেলে দুর্নীতি ওইখানে কম। অনেক সময় বলো না যে এটা খুব ভালো জেল, আমাকে জেল ভালো না, এটা ভালো জেলার। ওই ভালো জেলার বা ভালো জেল সুপার ওনাকে দুযোগে দিলেও উনি ভালো রাখার চেষ্টা করবে, আর যেটা খারাপ তার বেহেস্ত দিলেও এখানে মন্দ রাখার চেষ্টা করবে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ ম্যান টু ম্যান ভ্যারি করে এটা। সেটা হচ্ছে যে কারাগার এমন একটি জায়গায়, সেখানে মানসিক স্বাস্থ্য খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় এটি হয়তো ইগনোর করে যাই বা এটিকে খুব একটা গুরুত্ব দিই না। মানসিক স্বাস্থ্য যাতে ঠিক থাকে বা অ্যাটলিস্ট এই জায়গাটিতে যেন প্রপারলি অ্যাড্রেস করা হয়, সেক্ষেত্রে যে উদ্যোগগুলো রয়েছে সেটা কি আপনি যথেষ্ট মনে করেন, পর্যাপ্ত মনে করেন? না, উদ্যোগে যথেষ্ট, যেমন ইমপ্রুভমেন্টেরও কোনো শেষ নাই, দিন দিন এটা হয়, কিন্তু ভালো লোক আছে। আমি একটু আগেই কথা বললাম যে কারাগার কিন্তু হাসপাতালের সাথে তুলনা করি, কারণ এখানে যে সমস্ত বন্দীরা আসে, এমনও অনেক বন্দী আসে যারা জীবনও এর আগে আসে নাই, একদম অসহায় থাকে, কি কারণে আসছে এটাও বলতে পারে না। আবার কিছু কিছু আসে যারা 10-12 বার আসছে, এবং যারা পুরানো বন্দী আসে ওরাই কিন্তু জেলখানে একটা পুরানো কথা আছে, বেচা কেনা হয়। এই যে এগুলি কিন্তু ভুল না, কিন্তু এখন কিন্তু এগুলি এত সহজ না। আমরা ওইভাবেই চেষ্টা করি। আপনি বললেন, আমি কয়েকদিন আগেই কথা বললাম জেলখানার এর জন্যে, যে জেলখানার যারা জেলার ডেপুটি জেলার আছে ওনাদেরকে কিছুটা আইন পড়ানো দরকার, অ্যাটলিস্ট 6 মাসের একটা কোর্স করা দরকার, মানবাধিকারের কোর্স করা দরকার, যে কী করার, তাহলে কিন্তু জিনিসগুলির উন্নতি হয়। আমরা বারবার বলি, আমরা তো খালি দোষ দেই, আপনারা একবার বলেন, একটা ডেপুটি জেলার যদি একই পদে 14 বছর থাকে তাহলে তার চাকরি করার আগ্রহটা কোথায় যায়? যদি কখনো সুযোগ পাই আমরা কিন্তু এই কথাগুলি তুলবো, যে আমরা যেমন শক্ত করে ধরেন তার ব্যবস্থা করেন। এটা অপ্রাসঙ্গিক হবে কিনা জানি না। গতকাল কোনো একটা কারণে ডিসি গাজীপুর ওখানে গেছিলাম, উনি আব্দুল করিম ভুইয়া সাহেব, অত্যন্ত ভদ্রলোক, উনি আমার সামনেই ওনার যে ম্যাজিস্ট্রেটদের যেভাবে ব্রিফ করতেছিলেন, কথাগুলি শুনে খুব ভালো লাগছে। আসলে আমি কিন্তু অনেক সময় মন্ত্রণালয়ের খুব খারাপ কথা বলি, যে বড় চোরগুলো এখানে, ছোট চোরগুলো এখানে, কিন্তু কালকে ওনার কথাগুলি শুনে আমার কাছে খুব ভালো লাগছে। এটা বলার, এটার সঙ্গে কোনো সম্পর্ক না। এখন ওই টাইপের যদি প্রশাসন জেলখানায় আসে দেখবেন ভালো হবে। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, আপনি কোন মানুষটাকে দিতেছেন। কারাগার সরকার কিন্তু কখনোই কোনো অবস্থাতে খাবারও কম দেয় না, ওষুধও কম দেয় না, সুযোগ সুবিধাও কম দেয় না। হ্যাঁ, সুযোগ সুবিধা কম আছে। ওই যে উনি প্রথমেই বলছিলেন না, অ্যাম্বুলেন্স নাই, এটা নাই। আমার নিজের অভিজ্ঞতায় বলছে যে নাসিম সাহেব, যিনি আওয়ামী লীগের, ওনাকে ঠেলা গাড়ি দিয়ে আমি 111 সময় হাসপাতালে নিয়ে গেছিলাম, কোনো কিচ্ছু নাই। সালমান এফ রহমান সাহেবের কাছ থেকে নিয়ে কাশিমপুরে আমি সিভিল অ্যাম্বুলেন্স রেখে দিতাম, কোনোটাই নাই, বলতাম যে এই করার। এখন তো আর ওই দিন নাই, এখন কিন্তু অ্যাম্বুলেন্স আসছে, কিন্তু সারা বাংলাদেশে ওই পরিমাণ আসে নাই। ইমপ্রুভমেন্ট করতে গেলে কাঠামোগত দিক দিয়ে অনেক ইমপ্রুভ করতে হবে। যদি কখনো খোঁজ অধিক পায়, আরেকদিন আপনার বলার জন্য, যে কারা ডিপার্টমেন্টের যে অসুবিধাগুলি আছে, ওই যে বললাম 14 বছর যাবৎ একই পোস্টে থাকে, ওইটা আসে না। কারোরও সংখ্যা যতটুকু দরকার তার চেয়ে কম আছে। 96,000 বন্দি যদি হিসাব করেন, যে 1 লাখ বন্দি আছে আর কারারক্ষী কয়জন আছে, এক একজনের জন্য কতজন করে পড়লো, তাদের ওই পরিমাণ ট্রেনিং নাই, ওই পরিমাণ সুযোগ নাই। আমি খালি ঘাড়ের মধ্যে ধরবই, কিন্তু অন্য কোনো কিছু দিব না, তাহলে তো আর ওইটা হয় না। কাজেই আপনাদের সঙ্গে কথা গেলে ইমপ্রুভমেন্ট করার সুযোগ অনেক আছে। যদি বলে না যে শুকনা কথা চিরায় ভিজে না, কি একটা বাংলা আছে না, কিন্তু ভালো করে কথা বললে অনেক মানুষের দুঃখ কষ্ট কিন্তু অনেক লাঘব হয়। তা না হলে কারাগারে যে লোকরা থাকে তাদেরকে ঘাড়ে হাত ধরে
আপনজন মনে করে যেভাবে কথা বলবেন, আপনি চলে আসার পরেও তারা আপনার সঙ্গে ভালো সম্পর্কটা রাখবো। ওনার আত্মীয় স্বজন কিন্তু জানতেছে যে কারা কর্তৃপক্ষই আমার বাবাকে বা আমার ভাইকে ফাঁসি দিতেছে, তারপরও তারা কারা কর্তৃপক্ষের উপর সন্তুষ্ট থাকে কেন, তারা বুঝাইতে সক্ষম হয় যে ভাই এটা আমাদের দায়িত্ব, আমরা নিজেরা কোনো করি না। কারাগারের ভিতরে অত্যাচার করার একটা ইনসিডেন্ট যদি দিতে পারেন, আমি বললাম একটা দেন যে কারাগারের মধ্যে এখন এই মায়েরটা দেয় বা এটা করে, করাপশনের কথা বলছে, টাকা পয়সার কথা বলছি না, সাথে সাথে তার বিরুদ্ধে কিন্তু কারা কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়। এটা কিন্তু বড় গলায় বলতে পারি। আমরাও আশা করতেছি যে দিন দিন কারাগার আরও উন্নতি হবে, কিন্তু কারাগার এমন একটা জায়গা ভদ্রতার খাতিরে কারো বলাও যায় না যে ভাই আপনি আবার আসবেন ওইখানে কাজ, এটাও কিন্তু তাদের সঙ্গে যে সম্পর্কটা থাকে এটা কিন্তু কারাগার থেকে বের আর পরেও থাকে, এটা পুরাটা নির্ভর করে ওইখানে কোন ব্যক্তিটা ডিউটি করতেছে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমি জনাব লিটন আপনার কাছে একটু জানতে চাই যে এই যে কারাগারে কারো যাওয়ার অর্থ হচ্ছে যে একটা তো হচ্ছে শাস্তি, আর একটা হচ্ছে সংশোধন এবং পুনর্বাসনের একটা বলবো যে একটা লক্ষ্য থাকে, অবস্থা থাকে। তো সেই জায়গাটিতে যদিও কারাগারের একেবারে ভেতরকার খবর আমাদের পক্ষে জানা সম্ভব নয়, কিন্তু তারপরেও আপনি একজন অধিকার কর্মী হিসাবে আপনার কাছে কি মনে হয় যে কোন জায়গাগুলোতে কনসেন্ট্রেট করা উচিত? এই প্রসঙ্গে যাওয়ার আগে আমি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাচ্ছি। যেমন কারাগারের ব্যাপারে আমরা প্রায় সময় শুনি যে কারাগারের ভিতর থেকে বন্দীকে নিয়ে যাওয়া হয়। এটি কিন্তু ঘটছে, একটা দুটো না, অনেক ঘটনা ঘটেছে। এটি ব্যাপারে আসলে পদক্ষেপ নেওয়া দরকার যাতে এই ধরনের ঘটনা না ঘটে, কারণ মনে রাখতে হবে যে রাষ্ট্রীয় হেফাজতে সে আছে। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে আমরা গুম কমিশনে থাকাকালীন অনেক অভিযোগ পেয়েছি এবং অভিযোগের পক্ষে প্রমাণও পেয়েছি। কারাগার থেকে একটা মানুষ রিলিজ হচ্ছে, কারাগারের ভিতর থেকেই মানে গেটটাও মানে গাড়ি নিয়ে গেটের সাথে রাখতেছে, গাড়ির ভিতর ঢুকায় নিচ্ছে, মাইক্রোবাসের ভিতরে টেনে ঢুকায় ফেলতেছে গেটের উপরে। এই ঘটনাগুলি কিন্তু প্রতিরোধ করা যেত যদি কিনা কারা কর্তৃপক্ষ এখানে খুব স্ট্রিক্ট থাকতো। কারাগারের ভিতরে তো অন্য কোনো কর্তৃপক্ষের কর্তৃত্বর সুযোগ নেই, কিন্তু দুর্ভাগ্যজনক যে বাংলাদেশের অনেক এজেন্সি আছে, গোয়েন্দা সংস্থা আছে যারা কর্তৃত্ব স্থাপন করার সর্বাত্মক চেষ্টা করে এবং কখনো কখনো তারা নির্দেশ দান করে। এইটা হচ্ছে ডেঞ্জারাস জিনিস, কারণ জীবনের চেয়ে তো বড় কিছু নাই। কিন্তু এই বিষয় যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখব যে ওই গোয়েন্দা সংস্থারা যেমন দায়ী, কর্তৃপক্ষও কিন্তু তেমনি দায়ী, কারা কর্তৃপক্ষ। এই জায়গাগুলি আমাদের খেয়াল রাখতে হবে। আর আপনি যেটা বললেন যে সংশোধনাগার হিসাবে যে ইয়েটা লক্ষ্য থাকা উচিত, সেটা কি হচ্ছে, আমি 20 বছর আগে যে জিনিসটা দেখেছি তার চেয়ে একটা পরিবর্তন তো আছে। তবে হ্যাঁ, তখনও খেলাধুলার একটা ব্যবস্থা ছিল, তখনও বই পড়ার ব্যবস্থা ছিল, কম ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান তখনও হতো। এখন এই সুযোগগুলি দিন দিন বাড়ছে। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে দুর্নীতির কথা যেটা বললেন যে কমে আসছে, মানে যে পরিমাণ কমা দরকার, যে পরিমাণ কমলে একজন বন্দির স্বাচ্ছন্দ্য হবে সেই পরিমাণ কিন্তু কমছে না। যেমন ভাই একটা উদাহরণ দিলেন না, ওনার আমলে আসলে ব্যক্তি দিয়ে আমরা তো সব পরিবর্তন করতে পারবো না, তবে কিছু পরিবর্তন হয়। যেমন পাতলা ডাল, এটা যখন ঘন খাওয়াইতে পারলেন একই দিনে, তার মানে হচ্ছে এই সম্ভব, কিন্তু এই যে পাতলা হয়ে যেত ডাল, এটা কি হতো? চুরি হতো। আচ্ছা, চালের ব্যাপারেও ওই একই জিনিস দেখবেন, অন্যান্য ব্যাপারেও ঠিক একই জিনিস দেখবেন। আবার দেখেন কোন এক সময় টেন্ডারের ব্যবস্থা ছিল এবং পৃথিবীতে যে দাম নেই, মানে কমের দিকে, মানে এত কম দামে টেন্ডার পেত। দেখা গেল যে বাজারে যদি একটা জিনিসের রুই মাছের কেজি থাকে 300 টাকা, ওইখানে বিক্রি হয়েছে 50 টাকা। ভয়াবহ। তার মানে এখানে একটা দুর্নীতি ছিল, এখানে একটা শুভঙ্করের ফাঁকি ছিল। এই জায়গার থেকে সরে আসছে, কিন্তু 100% সরে আসছে এটা বলার মতো সময় এখনো আসেনি। আর আপনার যদি সংশোধনাগারের চিন্তা করেন তাহলে এখানে আপনাকে মনে রাখতে হবে মানসিক মানে স্বাস্থ্যর বিষয়টাকে সর্বাগ্রে আপনাকে বিবেচনায় আনতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি এখন পর্যন্ত বন্দীদের যারা পরিচালনা করেন, যে ব্যবস্থাপনা যারা থাকেন, তাদের এই বিষয়ে কি দক্ষতা অর্জনের সুযোগ দিয়েছি? না, দেইনি। আমরা এখন পর্যন্ত জেল ভিজিটর নিয়োগ কিভাবে হয় জানেন? ওইটা সরকারের ইচ্ছার উপর হয়। ওখানে কিন্তু আমারে দিবে না, ওখানে সরকার একজনে বলবে সে মানবাধিকার কর্মী, বা তারই দিয়ে দিবে। এবং সে যাবে কোন পর্যন্ত পরিদর্শনে জানেন? জেলারের রুম পর্যন্ত।
আমি যদি ভুল বলে থাকি না, না, ভাই তো ঠিক আছেন। আছে, জি জি। ওখানে কিন্তু আসলে জেলারের রুমে যে তো মানবাধিকার দেখার দরকার নাই, মানবাধিকার দেখতে হবে তো জেলখানার ভিতরে, যেখানে সে থাকছে, যেখানে সে ওই টয়লেট ফ্যাসিলিটিস কি আছে, পানির ব্যবস্থা কি আছে, খাবার পানিটা ভালো কিনা, তার মানসিক যন্ত্রণা দেওয়ার কোনো ব্যাপার আছে না, মানসিক মানে শান্তি দেওয়ার ব্যবস্থা আছে, এই জিনিসগুলি খেয়াল করা। তার কি আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান করার সুযোগ কতটুকু আছে, গান বাজনা করে কতটুকু সময় আছে, ফুটবল খেলা বা ভলিবল খেলার কতটুকু সময় আছে, সে বই পড়ার কতটুকু সময় পাচ্ছে, এবং সে অন্যদের সাথে মেশার কতটা সুযোগ পাচ্ছে। কারণ আমরা তো সামাজিক জীব, মানুষ মানেই তো সামাজিক জীব। আপনি তাকে যদি বিচ্ছিন্ন করে রাখেন তাহলে তো সে ভালো চিন্তা করতে পারবে না, মানসিক প্রশান্তি তার ভিতরে আসবে না। মানসিক প্রশান্তি যদি আসে, তারপর আপনি তাকে কিভাবে আরও ডেভেলপ করতে পারেন, আরও কিভাবে সংশোধনের দিকে যেতে পারেন, তাকে কি সমাজের যেই মানে কুটিল জিনিসগুলির থেকে মুক্ত করার জন্য যে প্রশিক্ষণ, যে সচেতনতা তৈরি করার যে শিক্ষা দেওয়া, সেটার কোনো ব্যবস্থা নিয়েছেন? আমার জানা মতে এখনও ওইভাবে ওই অর্থে নেই। নামকোয়াস্তে কিছু কিছু প্রজেক্ট হয়, কিন্তু সেই প্রজেক্টগুলি বাইরেও যেভাবে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দুর্বলতা দেখি, ভিতরেও তাই। ওই গুণ করে দেয় যে 50x10 মানে 500, সুতরাং 500 লোকের আমরা ব্যবস্থা করেছি। আসলে কি ব্যবস্থা করেছেন? ভিতরে গেছেন, একটা লেকচার দিয়েছেন, চলে আসছেন। এইটা দিয়ে তো আপনি মানসিক প্রশান্তির জায়গাটা তৈরি করতে পারবেন না, বা তাকে সংশোধন করার জন্য সে যে আপনি অবাক হয়ে যাবেন, একটা বন্দির কেস হিস্ট্রি যেটা থাকবে সেখানে ডিটেল থাকা উচিত, যে কবে কখন কী ধরনের ঘটনার সাথে যুক্ত হয়েছে, এবং তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কী, অর্থনৈতিক অবস্থা কী, শিক্ষাগত যোগ্যতা কী, যেটা এই ফ্যাক্টশিটটা দেখে যাতে একজন কনসালটেন্ট বা একজন গবেষক বা একজন প্রশিক্ষক তিনি যাতে বুঝতে পারেন যে তাকে আমি কোন ধরনের প্রশিক্ষণ দিব, বা কোন ধরনের ব্যবস্থায় আনবো, বা কোন ধরনের প্রশান্তি দেওয়ার চেষ্টা করব, তাকে কিভাবে আমি সংশোধিত করতে পারি, সেই জিনিসগুলি। খেলাধুলা, কোন খেলাটা তার জন্য জরুরি দরকার, আমরা কিন্তু সেই জায়গাতে এখনো যাইনি। আবার কারা ব্যবস্থাপনাটাকে আমরা এখনো শাস্তি হিসাবে দেখছি। মূল জায়গাটা হচ্ছে আমরা এটাকে শাস্তি হিসাবে দেখছি। এইটা যে সংশোধনাগার হতে পারে, কারাগার, এই জায়গাটাতে আমাদের চিন্তা নেই। যদি তাই থাকতো তাহলে ধরেন একটা মানুষের 20 বছর জেল হলো, তাকে 15 বছর পর ছাড়ার ব্যবস্থাটা করি না। ওই 5 বছর তাকে শুধু প্রশিক্ষণ দেই, তাকে লেখাপড়া শিখাই, তাকে অন্যান্য কাজের ভিতর ঢুকাই, এবং কিছুটা মুক্ত জীবনযাপন করার সুযোগ করে দেই। কারণ 15 বছর তো তার জেল খাটা হয়ে গেছে। এরকম অনেক কিছু চিন্তার ব্যাপার আছে। তারপর ধরেন ছোট ছোট অপরাধের সাথে যারা যুক্ত, তাদেরকে কারার বাইরে কিভাবে রাখা যায়, কোন সিস্টেমে আমি নিতে পারি। তারপর সমাজসেবা দপ্তরগুলোকে আমরা কিন্তু কাজে লাগাতে পারি এই ক্ষেত্রে, সেই জায়গাগুলো কোলাবোরেটিভ একটা অ্যাপ্রোচ নেওয়া যেতে পারে। এই অ্যাপ্রোচটা নেই। পশ্চিমা যেখানে গণতন্ত্র বিকশিত হয়েছে দেশগুলোতে আমরা দেখতে পাই, আমাদের দেশে এটি করা সম্ভব কিনা। অবশ্যই, যাক আমিও ওই জন্যই বলতাম যে আপনি ওই জন্য আবার বলতেছি যে আপনি যদি ইদানিং কারাগার কোনো একটা ভিজিট করেন বা করতে চান, তো আমি রিকোয়েস্ট করতে পারি, তাহলে কিন্তু আপনি দেখবেন এখন কিন্তু বন্দীদের মধ্যে কিন্তু কম্পিটিশন হয়, ফুটবল খেলা হয়, ভলিবল খেলা হয়, ক্যারাম খেলা হয়, আজান কম্পিটিশন হইতেছে, নানা ধরনের খেলাধুলা, কিন্তু তারা গান কম্পিটিশন হইতেছে। এগুলি কিন্তু এখন হইতেছে, হয় না তা না। হ্যাঁ, সংশোধনাগার বলতে যে অবকাঠামোর দরকার ওই কাঠামোটা নাই, কিন্তু সরকার কিন্তু চেষ্টা করতেছে এই জিনিস করার জন্য। এবং এই যে দেখা সাক্ষাতের ব্যাপারে বলেন, টেলিফোনে কথা বলা বলেন, তার ভিতরে থাকার জন্য বলেন, এই সমস্ত কিছুই কিন্তু ডে বাই ডে উন্নতি হইতেছে, যার কিন্তু মানুষের কাছে খবরটা ওইভাবে আসে না। এমনকি যে বন্দিগুলি ভিতরে থাকে, আপনি যদি কারো কাছ থেকে খোঁজ নেন, তারা কিন্তু এখন স্পষ্ট বলে দিতে পারবে যে তারা কী অবস্থায় এখন দিন যাপন করতেছে। ভিতরে তাদেরকে অন্যায় করে মারধর করা, না খাবার দেওয়া, কোনো রকম টর্চার করার ওই ধরনের সুযোগ কিন্তু নাই। হ্যাঁ, অনেক সময় যে রিমান্ডের কথা বলে, এই জিনিসগুলি কিন্তু কারাগার থেকে যখন বাইরে নিয়ে যায়, তারপরে বাইরে কি হয় না হয়। উনি আরেকটা কথা বলছিলেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওই জন্য আমিও দায়ী। আমি নিজে ওই যে জেলখানার থেকে বেরিয়ে যায়, কিন্তু বাইরানোর কথা না, বাইরে বের কখন উনি অসুস্থ হয়েছে, ওনাকে হাসপাতাল নিয়ে যেতেছে, ওটার নিয়মকানুন আলাদা, সঙ্গে কারারক্ষী থাকবে, পুলিশ থাকবে, ডাক্তার যাবে, দেখে নেওয়ার সাথে আসবে। কিন্তু এই যে ব্যতিক্রমগুলি হয়, 1975 সালের ঘটনা ধরেন, 1975 সালে যে কারাগারের ভিতরে অস্ত্র নিয়ে ঢুকতে নিয়মে বহির্ভূত, যার জন্য কারা কর্তৃপক্ষ রাজি হয় নাই,
আমাদের যে কিছুদিন আগের ঘটনা যিনি উল্লেখ করে দিয়েছেন যে রাত্রে আমার সামনেতে নিয়ে গেল, পরে আবার 3-4 ঘন্টা পরে ফেরত আসলো, এগুলি কিন্তু পুরাটা কারাগারের নিয়মের পরিপন্থী এবং সরকারের আইনের পরিপন্থী। আরেকটা কথা উনি বলছেন যে জেলখানা থেকে যখন বের হয় তখন ধরে, আমি নাম উল্লেখ করে বলি, ও তখন 111-এর সময় আওয়ামী লীগের নেতা ছিল কাজী জাফরুল্লাহ, বোধহয় নাম মনে আছেন, উনি একবার এরম জেলে আসলেন, ওনার জামিন হইল, কিন্তু ভিতর ভিতর একটা ইচ্ছা ছিল যে জেল গেটে ওনারা আবার অ্যারেস্ট করবেন, কিন্তু উনি খুব অসুস্থ ছিলেন, আমি নিজে চিন্তাম জানতাম, আর আমার ধারণা ছিল যে না, ওনাকে যাতে আর এই মুহূর্তে অ্যারেস্ট করতে না পারেন। লালবাগ থানার যিনি ওসি, চাকমা বা অন্য, আমার নামটা মনে নাই, আমি চাইতেছি যে ওনার সঙ্গে আমি কথা বলবো, আটকে রাখবো, যাতে বাই দিস টাইম উনি বাইরে চলে যাবেন। তো ওসি সাহেব বারবার বলতে, স্যার আমি একটা কাজে আছি, আমি দাঁড়ান আপনারা জানাবো, কখন যাইতেছে জানাবে। আর ওদিক দিয়ে আমি আমাদের জেলারে বলছি ওনারা বাইর করে দিবা, বাইর করে মানে ওই ডিআইজির গাড়ি আছে, আমি যে গাড়িতে চড়তাম ওই গাড়িতে দিবা। তাকে বলা হয়েছে যে আপনি 3 মিনিট যাওয়ার পরে ওই গাড়ি থেকে নেমে আরেকটা রিক্সায় উঠবেন, যাতে আপনারা ট্রেস করে কেউ না ধরতে পারে। আলটিমেটলি তারা কিন্তু ধরতে পারে নাই, কিন্তু উনি যেটা বলেন ওটা কিন্তু সত্যি। এখনও কিন্তু অনেক সময় শোনা যায় তখন একটা মামলা থাকে, নানা জিনিস করে ওইভাবে অ্যারেঞ্জ করে আইনের মধ্যে রেখে এটা করে। এটা না হইলে ভালো, না হইলে ভালো, কিন্তু তখন কারাগার কিন্তু কখনোই কোর্টের আদেশ ছাড়া কারো রাখতেও পারে না, কোর্টের আদেশ ছাড়া কারো ছাড়তেও পারে না। জনাব সিদ্দিকী, আমরা একেবারে শেষ পর্যায়ে এই যে প্রশ্নটি আপনাকে এখন করব, এটি হয়তো আপনার জায়গায় অন্য কেউ হলেও করার সুযোগ থাকতো না, কিন্তু যেহেতু আপনি আমাদের অতিথি আজকে, আপনি অনেক ভিভিআইপি প্রিজনার্স পেয়েছেন, তো যারা ভিভিআইপি তাদের কারাগারের সুযোগ সুবিধা নিয়ে এক ধরনের প্রিকনসিভ নোশন আছে আমাদের মধ্যে, যে তারা মোটামুটি 5 স্টার একটা মর্যাদা পান। তো তাদেরকে যখন কারাগারে রাখা হয়, মানে তাদের কি কোনো অভিযোগ ছিল, নাকি তারা আসলে প্রথমেই বলি, সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে? জেলখানায় অনেক কিছু আছে আপনার রেওয়াজ প্রথাগত হিসেবে বলে, ভিভিআইপি বা ভিআইপি বন্দি বলে কিন্তু জেল কোডে বা কোথাও নাই। যেহেতু ওনারা বাইরে মন্ত্রী থাকেন, এমপি থাকেন বা অনেক, ওই হিসাবে ধারণা করে সবাই বলে যে ওনারা ভিআইপি। এখন সাব জেলের কথা বলি, এই জিনিসগুলি আমাদের তখন উত্তর দিতে হয়েছে যে সাব জেলগুলি যখন বানানো হয় এটা তো আগের থেকে প্রিপেয়ার করা থাকে, তখন ওইখানে যে এসি থাকে ওই এসিগুলি হয়তো খুলে ফেলা হয় না, কিন্তু ওনারা আসছেন ওনার জন্যই এসি লাগানো হয়েছে তা কিন্তু না। কোনো কারাগারের কোনো জায়গায় কিন্তু দেখবেন না যে এসি আছে, তবে আমরা ফ্যান দিতাম, মানুষের জন্য ফ্যান দিতাম। এখন আপনি মন্ত্রী ছিলেন বা এমপি ছিলেন বা ওরকম ছিলেন, আপনারে সম্মান দেখানো এটা কিন্তু মনের ভিতর থেকে আসে, যে উনি কিন্তু নর্মাল বন্দি না। কিন্তু তার মানে এটা না যে আপনার আমি ছেড়ে দিতেছি, আপনি একদম ঘুরে ফিরে বলতেছেন। জেলখানায় এমন বন্দি থাকে, দরজা খুলে দিলেও পালাবেন যাবে না, দরজা বন্ধ রাখলেও পালানোর চেষ্টা করবে, কিছু কিছু এরকম আছে। এখন এই প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রী বলেন বা এমপি বলেন, তারা যখন আসেন তখন তাদের প্রতি সবারই একটা আলাদা থাকে, যাতে কোনো রকম অসুবিধা না হয়। আবার এটা না যে অন্য বন্দীরা আমরা তাদের খুব বিপদে রাখতেছি, তা না। এখন ভিআইপি বন্দি ধারণা করা হয় তাদের কিন্তু ডিভিশন প্রাপ্ত বন্দি, ডিভিশন প্রাপ্ত বন্দি যারা হয় তাদের খাবার স্কেলটাও আলাদা থাকে, ওনাদের রিকোয়েস্ট একটা টাকার পরিমাণ থাকে, এই টাকার মধ্যে ওনাদের রিকোয়েস্ট অনুসারে খাবার দেওয়া হয়। তো আমার জানা মতে খালেদা জিয়া বলেন, শেখ হাসিনা বলেন, খাওয়া নিয়ে এরা কোনোদিন কোনোই করতো না। এবং অনেক সময় হাসি মুখে আমি বলে দিতাম যে জেলখানে আসছেন থেকে আপনারা বেহেশতে যাবেন। এই কেমনে, যে এইখানে আসার পর আমার নিজে চোখে দেখা যে পরিমাণ নামাজ রোজা কোরআন শরীফ পড়া দোয়া পড়া, এই সুযোগ আর জীবনে পায় না বা তো করে না। আর আমার সুবিধা ছিল যে আমি সব কথা সরাসরি বলতাম, ওনারাও আমার স্নেহ করতেন, যার জন্য থাকা। এবং বর্তমান প্রধানমন্ত্রী উনি আমার সঙ্গে অনেক খাইছি কথা। এখানে আমরা তো কোনো রাজনীতি করি না, আমরা তো এর জন্য কোনো পরে ফয়দা নেওয়ার কোনো রকম করি না। কেউ আমাদের শত্রু, আমাদের মানে কারা কর্তৃপক্ষ কেউ। ওখানে জামাত ইসলামের লোক, বাংলা ভাই বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড জঙ্গি বলেন, আমি সবার সঙ্গেই মিশছি এবং সবার সঙ্গেই আমার একরকম সম্পর্ক ছিল। ব্যারিস্টার রফিকুল ইসলাম ছিলেন আমাদের একজন, উনি একদিন বলতেছেন, এই হায়দার সাহেব আপনি এখনও আছেন, আপনারা কিছু বলে নাই। মানে ওই 111 সময় তো উনি মামলা পরিচালনা করতেন, কাজেই সবার সঙ্গেই থাকতে। এইখানে কারাগারের মূল জিনিসটা হলো কারা জেল কোডটা দেখা এবং জেল কোডে কি বল না বলো, যে উনি মানবিক দিকটা এবং ব্যবহারটা ভালো,
কারণ তারাও ভালো জানে যে কারা কর্তৃপক্ষের কোনো হাত নাই, আমি ইচ্ছা করলেই আপনারা আনতে পারবো না, ইচ্ছা করলে আপনি আনতে পারবো, কিন্তু আপনি আপনার সঙ্গে কিন্তু ভালো ব্যবহারটা করতে পারবো, ভালো সম্পর্ক। আপনি যাওয়ার সময় আমার সাইডে চলে যেতেছেন, ওই জন্য আপনি আফসোস করবেন যে একটা ভালো লোক পাইছিলাম। আপনার কাছে কিন্তু আমি কোনো কিছু দাবি করলাম না। অনেক ধন্যবাদ। এইটা পুরাটা নির্ভর করে যে মানুষটা থাকে, সেই মানুষটা, ওই মানুষটা যদি মহামানব হয়, হাসপাতালের নার্সের মতো হয়, জেলখানার মান সম্মান এমনি বাড়বে। অনেক ধন্যবাদ জনাব সিদ্দিকী এবং জনাব লিটন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।